अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার তো এখানে কথা বলার কোনো অধিকারই নেই। আরে তুমি কি বলছো বৌমা? দীপু তুই শুনতে পেলি ও জ্যোতিকে কি বললো? ও তোর দিদিকে অপমান করলো। না, এ সমস্ত কিন্তু এই বাড়িতে চলবে না। দীপু, ঘরের যে দেয়ালগুলো হয় সেগুলো ঘরেরই অংশ। প্রত্যেকটা দেওয়াল প্রত্যেক দিক থেকে ছাদটাকে সামলে রাখে। একটা দেওয়ালের সঙ্গেও যদি ভুল আচরণ করিস বাবা, তবে ছাদটা ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এই বাড়িতে এরকম হবে না। আমি ওই বিষয়টাই শেষ করে দেব, যার কারণে আমার পরিবারে ঘুম চলে যাচ্ছে। বৌমা, তুমি যাকে সৎ বোন বললে না, ও এই বাড়ির প্রাণ। আরে ওদের দিদি নয়, সকলের মা হয় ও। আমি পদ্মা, আমরা যতটা না করেছি ও তার থেকে বেশি করেছে এই বাড়ির জন্য। চাকরি করত আর সাথে সাথে পড়াশোনাও করত, আর নিজের ভাই বোনদেরও পড়াতো। আরে ও নিজে না খেয়ে খালি পেটে বাড়ি থেকে বার হয়ে যেত, কিন্তু নিজের ভাই বোনদের কখনো খালি পেটে বাড়ি থেকে বার হতে দিত না। আর মা, তোমার এই যে স্বামী দাঁড়িয়ে আছে না, ও কোনো কাজকর্ম না করে যেখানে সেখানে ঘুরে বেড়াতো, যদি জ্যোতি ওকে সঠিক পথ না দেখাতো। আর তুমি ওকে সৎ বোন বলছো? আরে বৌমা, ওর ঋণ এই বাড়িতে কেউ শোধ করতে পারবে না। আর আমার না এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যেস নেই। তুমি তো এই বাড়িতে সকলের সঙ্গে থাকবে বলে এসেছিলে, কিন্তু আজকে তুমি এই বাড়িটাকে ভাগ করার চেষ্টা করলে। দীপু, ওকে নিয়ে গিয়ে ওই বাপের বাড়িতে রেখে আয়। আমরা আর সহ্য করতে পারছি না সব। নিয়ে যাও ওকে এখান থেকে। না ঠাম্মি, সম্পর্ক ভাঙতে একটা মুহূর্তও সময় লাগে না, কিন্তু তৈরি করতে সারাটা জীবন পেরিয়ে যায়। পুনামের এই বাড়ি থেকে চলে যাওয়াটা সমস্যার সমাধান নয়। ওকে বাড়ি, সেই বাড়ির লোকজন আর পরিবারের আসল মানেটা বুঝিয়ে দিতে হবে। আর আমাদের মধ্যে কেউ বোঝাবে না ওকে। এটা একমাত্র দীপুর দায়িত্ব। আর যদি তুই ওকে বোঝাতে না পারিস না দীপু, তাহলে সেটা একজন স্বামীর হার। শুনতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ দিদি, I'm sorry দিদি। এসব আজকের পর কোনোদিনও আর এই বাড়িতে হবে না। বাবা, আমি তোমার টাইপরাইটারটা ইউজ করতে পারি? সকাল থেকে গায়ে জ্বর, সারা দিন দৌড়দৌড়ি করছিস, এবার রাত জেগে কাজ করে অসুস্থ হবি। ভালোই তো আছি, ব্যাস কয়েকটা লাইন টাইপ করতে হবে। কটা লাইন? তুই কিছুতেই মানবি না, না? এক কাজ কর, টাইপরাইটারের সঙ্গে এই টাইপিস্টকেও নিয়ে চল।
আরে কাজটা তাড়াতাড়ি হবে মা, আর এই বয়সে আমার স্পিড কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ বাবা, কিন্তু আজ আমার প্রথম আর্টিকেল, আমি নিজেই এখনো জানি না যে আমি কি লিখব। তুমি বিশ্রাম করো, আমি আস্তে আস্তে টাইপ করে নেব, আর দেখে নিও একদিন আমার স্পিড তোমার থেকেও বেশি হয়ে যাবে। মা, সব বাবাই চায় যে তার সন্তানরা তার থেকে বেশি সফল হোক। অল দ্য বেস্ট। আমি কি বোকা নাকি? মুখের ওপর বলেনি তো কি হয়েছে? মানেটা তো এটাই হয় যে এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। তুই কিছু বলেছিলি? না। দেখ পুনম, তুই তো জানিস বাবা কখনো তোকে বকেনি। দেখ, তুই নিশ্চয়ই কিছু বলেছিলি, তাই ব্যাপারটা এত দূর গড়িয়েছে। শোন পুনম, তুই যদি কিছু বলেও থাকিস ভুল করে হলেও, তাহলে সেটা বল। যতক্ষণ না তুই আমাকে বলবি সবটা, আমি কোনো রাস্তা খুঁজে বের করতে পারবো না। আমি রেগে গিয়েছিলাম, আর আমি জ্যোতি দিদিকে সৎ দিদি বলেছি। কিন্তু কেন? কি বললি? তার মানে জ্যোতি? হ্যাঁ বাবা, আমি আজই জানতে পেরেছি। সত্যিটা বলতে সবাই কেন এত রেগে গেল বাবা? আমি এই বাড়ির কারোর মুড বুঝতে পারছি না। শোন, এটা শুনলে তো যে কেউ কষ্ট পাবে, যে কেউ আঘাত পাবে। তোর এরকম বলা উচিত হয়নি মা। আর সন্দীপ, ও কি ভাববে তোর সম্পর্কে? হ্যাঁ বাবা, ও আমার উপর রেগে আছে। হ্যাঁ, খারাপ তো লাগবেই ওর। বাবা, তুমিও ওদের হয়ে কথা বলছো। তুই তো জানিস মা যে বাবা সবসময় তোর পক্ষেই থাকে। এখন বাবা যেটা বলছে সেটা খুব মন দিয়ে শোন। ওই বাড়িতে কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, তোর স্বামীর সবসময় তোর পাশে থাকা প্রয়োজন। শুনতে পেলি কথাটা? ওকে কখনো কষ্ট দিবি না। শোন, সন্দীপ যদি তোর পাশে থাকে তাহলেই তুই ভালো থাকবি। এখন যা, গিয়ে ওকে সরি বল। ঠিক আছে বাবা। সন্দীপ, আই এম সরি। সন্দীপ, যা হয়েছে তাতে আমার ভুল ছিল, আর আমি সত্যি লজ্জিত। সন্দীপ, আমি এর আগে এত বড় ফ্যামিলিতে থাকিনি, আর এইসব নিয়ম কানুন আমার বাড়িতে নেই। তুমি বুঝতে পারছো তো? বাবার সাথে কথা বলা তো বাবা আমাকে খুব বকেছে। আই এম রিয়েলি সরি। আর কিছু বলতে চাও তুমি? হ্যাঁ সন্দীপ, ওই বাবার সাথে কথা হচ্ছিল তো। আই হোপ তোমার খারাপ লাগবে না। যদি ভালো না লাগে তুমি না করে দিতে পারো। ওই বাবার বন্ধুর কোম্পানিতে একটা ভালো চাকরি আছে। যদি তুমি বলো তাহলে বাবা কথা বলবে, যদি তুমি চাও তো। না, আমি আমার আত্মীয়দের কাছ থেকে কোনো ফেভার নিতে চাই না। আর আমি আমার জবে খুশি। আরে গত মাসেই তো আমি প্রমোশন পেলাম, আর এর পরেও পাবো। অফকোর্স, নিশ্চয়ই হবে। এটা তো একটা সাজেশন ছিল। সন্দীপ, তুমি কি এখনো রেগে আছো? আজকের মহিলারা স্বাধীন।
আমি একজন মহিলা, আমাকে আমার ব্যাপারেই লিখতে বলা হয়েছে। আজ আমি আমার মাধ্যমে অন্য মহিলাদের গল্প বলবো। আমার আঙুল থেমে যাচ্ছে, কিছু ভেবেই উঠতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমি নিজেকেই নিজে প্রকাশ করতে পারি না। আমার কাছে কি বলার মতো কিছুই নেই, নাকি কখনো নিজের জন্য কিছু ভাবিনি? নিজের সাথে হয়তো কখনো সময়ই কাটাইনি আমি। তাহলে কিছুক্ষণের জন্য একবার নিজেকে নিয়ে ভাবি, কে আমি? কারোর মেয়ে, কারোর স্ত্রী? আমি কি কারোর স্ত্রী? নাকি ছিলাম, নাকি হব? কিছু সম্পর্ক যা কাগজেও স্থায়ী হয় না, জীবনেও স্থায়ী হয় না, কিন্তু একটা সম্পর্ক যেটা শুধু আমার। তবে আজকাল কেউ একজন আছে যে ধীরে ধীরে আমার শরীরে বড় হচ্ছে। কখনো আমি মা, কখনো বোন, কখনো আমি মেয়ে, কখনো কারোর স্ত্রী। কিন্তু আমি নিজে কে? আমার নিজের পরিচিতি কোথায়? আমারও তো একটা নামের দরকার, যা এই সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। আমার অস্তিত্ব শুধুমাত্র এই সম্পর্কগুলোর মধ্যেই আটকে থাকবে না। এটা শুধুমাত্র সেই নামটা খুঁজে পাওয়ার একটা চেষ্টা, সেই মানুষটাকে খোঁজার চেষ্টা। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। তোমার চা। থ্যাঙ্কস। রাতে তুই আমার ঘরে এসেছিলিস না? আর কত করবি বলতো তুই আমার জন্য? আর তুমি যে আমাদের সবার জন্য করো সেটা? তুই চা খেয়েছিস? না। যা একটা কাপ নিয়ে আয়, আমরা অর্ধেক অর্ধেক খাবো, বেশি আছে। না, তুমি খেয়ে নাও, তারপর আমি। দিদি, আমি কি ওটা একটু পড়তে পারি? La 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 la. দিদি, এতে তুমি সেটা লিখেছো যেটা আমি মাঝে মাঝে নিজেকে বলি, কখনো অন্যদেরও বলতে চাই। দিদি, তুমি এতে তুমি সেই কথা লিখেছো? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দিদি, এতে সেই কথা লেখা যেটা আমি অন্যদেরকে বলতেই পারি না। শুধু তুই একা না, আমরা সবাই। আমি তো শুধু সেই ভাবনাটাকে শব্দের মাধ্যমে বুঝিয়েছি। কিন্তু দিদি, তুমি তো এর নিচে নিজের নামটাই লেখনি, যেমন রাইটাররা লেখে। ভুলে গেছি। এবার ঠিক আছে? দিদি, তুমি এত কিছু করো, সত্যি ভগবান তোমায় খুব ভালো মাথা দিয়েছে। এবার দেখবে দিদি, তোমার নাম না খবরের কাগজে উঠবে, আর আমি গিয়ে সকলকে দেখাবো।
দিদি, আমি কি এমন কিছু করতে পারি না যাতে কিছু টাকা হাতে আসবে? আমি তো বেকার বসে আছি। এরকম বলতে নেই সুষমা, আমি তোর জন্য কিছু ভেবেছি। হ্যাঁ, আর তোর ভালোও লাগবে। শুধু এটা একবার সেটেল হয়ে যাক, তারপর আমি তোকে বলবো। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তুমি যত ভালো বলো তার থেকে অনেক ভালো লেখো। আই এম ইমপ্রেসড। একদম নতুন ভাবনা। তাহলে ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে এই রকমই একটা আর্টিকেল আমি আমার কাগজে ছাপতে চাই। আর প্রত্যেক আর্টিকেলের জন্য তুমি 5,000 করে পাবে, যেটা মাসের শেষে তোমার হাতে আসবে। তবে এই আর্টিকেলের পেমেন্টটা আমি এখনই করিয়ে দিচ্ছি। ক্যাশ যদি সম্ভব হয় তাহলে। কিন্তু পরের বার থেকে চেয়ে কি পাবে? চলবে। মিস্টার সুব্রমণিয়াম, জ্যোতি শর্মার নামে একটা 5,000-এর ক্যাশ ভাউচার বানিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার। আগের বারও আপনি এইরকমই বলেছিলেন, পরের বার যখন আসবো আপনার 5,000 পুরো দিয়ে দেব। এটা কি আবার সেই 2,000 টাকা? মানছি আমি বলেছিলাম, কিন্তু এখন আপনি এই টাকাটা রেখে দিন না। পরের সপ্তাহে আমি 3,000 টাকা দিয়ে যাব, কথা দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জ্যোতি, তুমি পুরো টাকাটা কেন দিলে না? 5,000 টাকা তো ছিলই তোমার কাছে। আসলে 3,000 আমি ওটা দিয়ে দীপুর হানিমুনের টিকিট কাটবো। এই নে তোদের দুজনের হানিমুনের টিকিটস, মাউন্ট আবু যাবি। দিদি, এত কিছু হওয়ার পরেও? আরে একসাথে থাকতে গেলে ঝগড়াও হবে আর ভালোবাসাও থাকবে। বোকা ছেলে। আর বৌদির তো অধিকার আছেই ননদের সঙ্গে ঝগড়া করার। ছোট মেয়েও, ওকে বলিস যে কালকের কোনো কথা আমি মনে নিইনি, আর ও যেন এসব নিয়ে না ভাবে। থ্যাঙ্কস দিদি। থ্যাংক ইউ বলতে হবে না, যাও ওকে গিয়ে দেখা টিকিটগুলো। পুনম, সারপ্রাইজ। সারপ্রাইজ? এই দেখো। কি এটা? আরে জ্যোতি দিদি আমাদের হানিমুনের জন্য টিকিটস বুক করেছে, তাও আবার মাউন্ট আবুর। হানিমুন? মাউন্ট আবু খুব সুন্দর জায়গা, খুব আনন্দ হবে। কই দেখি। দেখো জ্যোতি, মা তুই তোর কথা রেখেছিস তো? কতদিনের জন্য যাচ্ছে মহারানী? আরে অন্তত পক্ষে খারাপ খাবার খাওয়ার থেকে তো কিছুদিন আমরা রক্ষা পাবো। আমি কি একটু মজা করতে পারি না? ঠিক করেছিস তুই, দুজনকে কিছুদিনের জন্য বাইরে পাঠিয়ে দে। আরে তোরা কি জামা কাপড় গোছাতে শুরু করলি? আরে বাইরে আয়, এখনো যেতে অনেক দেরি আছে। দেখো তো লজ্জা পাচ্ছে কি? আরে বোকা, মাথাটা তো ওঠা। জ্যোতি দিদি, আমরা এই গিফটটা নিতে পারবো না।